কি কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমরা দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা রুই মাছের যে সংবহন তন্ত্র রয়েছে সেই সংবহন নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুর আগে বলি যে আপনাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি কেমন পড়ালেখা করছেন। তো রুই মাছের দেহকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? তিনটা। আচ্ছা, রুই মাছের দেহ কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? সাইক্লয়েড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপরে বলেন যে রুই মাছে পাখনা থাকে কত প্রকারের? 5 প্রকারের। 5 প্রকার। এই 5 প্রকার পাখনাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 2 ভাগে। 2 ভাগে। কি কি? 2 ভাগে। কি কি? যুগ্ম, বিযুগ্ম। যুগ্ম আর অযুগ্ম। আচ্ছা, যুগ্ম এবং অযুগ্ম। আচ্ছা, এখন যদি বলি শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা এটা কি যুগ্ম পাখনা না অযুগ্ম পাখনা? যুগ্ম। আমি বলেছিলাম যাদের নাম প দিয়ে শুরু হবে, হ্যাঁ, যাদের নাম প দিয়ে শুরু হবে তারা হচ্ছে কি? তারা হচ্ছে অযুগ্ম। আচ্ছা, তো আজকে নতুন টপিকটা শুরু করি, সবাই মনোযোগ দিয়ে এটা দেখবেন। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এটা সাদা কিছু দেখা যাচ্ছে। এখন তো দেখার কথা। কেউ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার। কি স্যার? হ্যাঁ, কি দেখছেন? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড। এখন কি দেখছেন? রুই মাছ। রুই মাছ। রুই মাছ। তো আজকে কি পড়াবো, কি মনে হচ্ছে? রুই মাছ। রুই মাছের হৃৎপিণ্ড। আচ্ছা, ভেরি গুড। এটা কে বললেন? স্যার আমি লুবনা। আচ্ছা, লুবনা, ভেরি গুড। আজকে আমরা পড়াবো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আজকে পড়াবো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তো দেখি, আজকে আমরা মূল যে রক্ত সংবহন তন্ত্র আছে সেই টপিকটি শুরুর আগে বেসিক যে জিনিসগুলি সেই জিনিসগুলি আমরা শিখে নেব, কারণ বেসিক জিনিসগুলি যদি না শিখি তাহলে আমরা পরবর্তীতে গিয়ে বুঝবো না। হ্যাঁ, তো প্রথমে দেখি রুই মাছের রক্ত যে সংবহন তন্ত্র রয়েছে এটি রক্ত, হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র এবং কৌশিক জালিকা নিয়ে গঠিত। কি কি? রক্ত, হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র এবং কৌশিক জালিকা নিয়ে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র গঠিত। তো রক্তটা দেখি, রুই মাছের রক্তটা হচ্ছে কি ফ্যাকাশে রঞ্জিত তরল পদার্থ। রুই মাছের রক্তটা হচ্ছে কেমন? ফ্যাকাশে এবং রঞ্জিত তরল পদার্থ। আর রুই মাছের হৃৎপিণ্ড দেখেন, রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। ভেনাস শব্দটি এসেছে ভেইন থেকে, VEIN, ভি, ভলিবলের ভি, VEIN। এই ভেইন মানে হচ্ছে শিরা, এবং শিরা থেকে আসছে ভেনাস শব্দটা। তো শিরা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে নাকি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আচ্ছা, শিরা যেটার বানান ছোট সেটার সংকেতটা হবে বড়, আর যেটার বানান বড় সেটার সংকেত হবে ছোট। তাহলে শিরা, এখানের অক্ষর কয়টা? দুইটা। তাহলে তার সংকেত হবে বড়, তার মানে এটার সংকেত হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে। আর ধমনী বানান বড়, সংকেত ছোট, তাহলে O2। এইভাবে মনে রাখবেন। তো রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রুই মাছের হৃৎপিণ্ড কোন ধরনের রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এই জন্য রুই মাছের হার্টকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস
হৃৎপিণ্ড। পরীক্ষায় কোশ্চেন আসে এরকম যে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট বলা হয় কেন? তাহলে উত্তর হবে যে হৃৎপিণ্ডের মাধ্যমে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় সেই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড দ্বারা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। এখন বলেন এইটুকু বুঝতে অসুবিধা কার? কোনো প্রবলেম আছে? না স্যার, না। আচ্ছা, পরেরটায় যাই। এখন দেখি ধমনীতন্ত্র। তো হ্যাঁ, রুই মাছের ধমনীতন্ত্র আবার দেখেন কি কি নিয়ে গঠিত। একটি হচ্ছে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী আর ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী, অর্থাৎ অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনী নিয়ে গঠিত। অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নাম দুইটা মুখস্থ করেন। অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনী নিয়ে রুই মাছের ধমনীতন্ত্র গঠিত। তো অ্যাফারেন্ট ধমনী কাকে বলে? যে ধমনী, কি বললাম, যে ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় বহন করে নিয়ে যায় সেই ধমনীকে বলা হয় অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। এটুকু বুঝেননি কে বলেন? যে ধমনী কি করে? আমি একবার আচ্ছা, যে ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে ফুলকায় নিয়ে যায় সেই ধমনীকে বলা হয় অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। কি বুঝছেন? জি স্যার। যে ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে ফুলকায় নিয়ে যায় তাকে বলা হয় অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। এখন ফুলকায় কেন নিয়ে যাচ্ছে? কারণ আমরা জানি ফুলকায় এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। এই জন্য কি হচ্ছে যে ফুলকায় যাওয়া লাগছে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কোশ্চেন করব। এই কোশ্চেনের উত্তর যে দিতে পারবে সে যেদিন কলেজে আসবেন সে একটা এসে আমার কাছে চকলেট খেয়ে যাবে। রুই মাছের রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় গিয়ে অক্সিজেনে পরিণত হচ্ছে? ফুলকায় গিয়ে। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে তাহলে মানুষের রক্ত কোথায় গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়? হৃৎপিণ্ড থেকে কোথায় গিয়ে, আমি সহজ করে দিচ্ছি, হার্ট থেকে কোথায় গিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়? এবার বলেন। না না, এটা কে বলছেন? ফুসফুসে কে বলছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি নাম বলেন আর ভবন বলেন। আমি নারায়ণগঞ্জ ক্যাম্পাসের লুবনা। আচ্ছা, নারায়ণগঞ্জ ক্যাম্পাসের লুবনা। আমি যেদিন যাব নারায়ণগঞ্জে, যদি তুমি থাকো আমার কাছে একটা চকলেট নিয়ে নিবা, আর যাত্রাবাড়িতে আসলে তুমি এসে খেয়ে যাবা। ঠিক আছে? ভেরি গুড। তাহলে মানুষের রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয় মানুষের ক্ষেত্রে ফুসফুসে গিয়ে, আর মাছের ক্ষেত্রে কোথায়? ফুলকায়। ঠিক আছে? হ্যাঁ। তো এইবার দেখো খ নাম্বার যেটা ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী কি করে? আমরা জানলাম যে ফুলকায় গিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়ে যায়। এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে যে ধমনী, সেই ধমনীকে বলা হয় ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। এবার বলো, বুঝনি কে? ফুলকাতে গিয়ে কি হলো? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়ে গেল। এইবার
এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ফুলকা থেকে সমস্ত শরীরে যে ধমনী ছড়িয়ে দিচ্ছে সেই ধমনীকে বলা হচ্ছে ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। এটা বুঝেননি কে বলেন? সবাই বুঝছেন কি? সবাই চুপচাপ যে? ওকে, আচ্ছা পরেরটায় যাই, যে শিরাতন্ত্র। শিরাতন্ত্র, তাহলে শিরাতন্ত্রের ভিতর কি কি থাকে? সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা। কি কি থাকবে? সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা। হ্যাঁ, তো এই দুই ধরনের শিরা নিয়ে শিরাতন্ত্র গঠিত। এই সকল শিরা পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে অক্সিজেন বিযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে। ঠিক আছে, তারা কি করে? অক্সিজেন বিযুক্ত, অক্সিজেন বিযুক্ত না বলে বলেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে কি করে? দেহের বিভিন্ন জায়গা থেকে বহন করে নিয়ে আসে। তো আমরা পরেরটায় যাই। এইটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এটা কি? রুই মাছের হৃৎপিণ্ড। তো রুই মাছের হার্টের প্রকোষ্ঠ থাকে, হ্যাঁ, তো রুই মাছের হার্টের প্রকোষ্ঠ থাকে কয়টা? দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা। আপনার কয়টা? মানুষের কয়টা? আর আমি যে জিজ্ঞেস করলাম আপনার কয়টা, কে বললো দুইটা? আমি জিজ্ঞেস করলাম রুই মাছের কয়টি? দুইটি। তারপরে জিজ্ঞেস করলাম আপনার কয়টা, কে বললো যে দুইটা? আর পরে জিজ্ঞেস করলাম মানুষের কয়টা, তখন বললো চারটা। তো আপনি কি মানুষ না? আচ্ছা ঠিক আছে, মানুষের হাটে, আচ্ছা ঠিক আছে, তো মানুষের আমাদের যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়েছিল না, অ্যাডমিশন টেস্ট যখন ভার্সিটিতে ভর্তি হলাম পরীক্ষা হয়েছিল, তো সেখানে দিয়েছে যে কাজী নজরুল ইসলামের বৈজ্ঞানিক নাম কি? ঠিক আছে, কেউ কেউ আমার পাশে জিজ্ঞেস করে এই কাজী নজরুল ইসলামের বৈজ্ঞানিক নাম তো কোনোদিন পড়িনি। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলাম যে মানুষ এটা মাথার মধ্যে নাই, তো হোমোসেপিয়েন্স, তাই না? তো এইগুলি মনে রাখতে হবে। আবার একটা কোশ্চেন করছে এরকম যে নিচের কোনটিকে সত্য বলিলে অবাস্তব হইবে, এই কথার অর্থ কি? নিচের কোনটিকে সত্য বলিলে অবাস্তব হইবে, অবাস্তব মানে কি? মিথ্যা, মানে নিচের কোনটি মিথ্যা, এরকম একটু প্যাচ লাগাই দেয়, বুঝছো? হ্যাঁ, অপশন দিয়ে দিছে যে নিচের কোনটিকে সত্য বলিলে অবাস্তব হইবে। মানুষের হার্টের প্রকোষ্ঠ 4টি, মানুষের হার্টের প্রকোষ্ঠ 5টি, এই দুইটার মধ্যে কোনটি অবাস্তব? হার্টের প্রকোষ্ঠ 5টি, এটা অবাস্তব, মানে সরাসরি বলেনি নিচের কোনটি মিথ্যা। ঠিক আছে, আচ্ছা পরেরটায় যাই। তাহলে এইটা, এই জিনিসটুকু আগে দেখে নেন। মানুষের রুই মাছের হার্টের প্রকোষ্ঠ থাকে দুইটা, একটা থাকে অলিন্দ, একটা থাকে নিলয়। এছাড়াও দেখেন অলিন্দের ঠিক নিচে আরেকটা ছোট্ট প্রকোষ্ঠ আছে যেটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। আর নিলয়ের উপরে দেখেন, বা নিলয়ের সাথে লাগানো আরেকটা ছোট্ট প্রকোষ্ঠ বা চওড়া একটা অংশ যেটাকে বলা হচ্ছে বালবাস আওটা। তো এই দুইটা কিন্তু হার্টের অংশ না। তো বিভিন্ন গবেষণা করে দেখা গেছে যে বালবাস অ্যাওটা আর সাইনাস ভেনোসাসে যে পেশিগুলি, সেই পেশিগুলিতে কিন্তু কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি কিন্তু থাকে না। না থাকার কারণে এরা হৃৎপিণ্ডের অংশ না। ঠিক আছে, তাহলে যদি বলা হয় রুই মাছের হার্টের প্রকোষ্ঠ কয়টা? দুইটা, একটা অলিন্দ, একটা নিলয়। আচ্ছা, এখন আরো কিছু তথ্য হার্ট সম্পর্কে আছে, সেগুলো আমরা দেখে নিই। আচ্ছা, এটা আসছে কেন? এর আগে তো একটা
ছিল। আচ্ছা একটু দেখি তো, আমাদের স্লাইড মনে হয় চেঞ্জ হয়ে গেছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি আরেকটা স্লাইড নিয়ে আসি। স্লাইডটা ভুলে কেটে দাঁড়াও, আরেকটা স্লাইড আছে। ওকে, এখন আমরা দেখে নিই। এখন কি দেখতে পাচ্ছ? এখন কি দেখতে পাচ্ছ বলো তো? রুই মাছের হৃৎপিণ্ড। আচ্ছা, এই যে ব্লাড সার্কুলেশনে এই ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। মানে এখন কি আসলো বলো? এখন যে লেখাটা বলো, পড়ো একজন। রুই মাছের হাড়ে রুই মাছের হৃৎপিণ্ড থাকে। আচ্ছা হ্যাঁ, অলিন্দ একটি। আচ্ছা ভেরি গুড। তো রুই মাছের হার্টে দুইটি প্রকোষ্ঠ থাকে, তাহলে একটি হচ্ছে অলিন্দ আর একটি নিলয়। তো মাছের হাড়ে দুটি প্রকোষ্ঠ থাকে। ওকে, আচ্ছা এইবার দেখো নিচের যে চিত্রটা খেয়াল করো, নিচে যে চিত্রটা দেখো, সেখানে বলা হচ্ছে শিরা প্রসারিত হয়ে সাইনাস ভেনোসাস গঠন করে। আমি একটু কাটছাঁট, শিরা প্রসারিত হয়ে কি করে? সাইনাস ভেনোসাস গঠন করে। তাহলে এই যে এখানে দেখো, এইটা হচ্ছে কি শিরা। এই শিরাটা দেখো সামনের দিকে গিয়ে প্রসারিত হয়ে গেছে, প্রসারিত হয়ে কি করছে? যে গঠনটা তৈরি করছে, এই গঠনটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে যদি বলা হয় সাইনাস ভেনোসাস কিভাবে গঠিত হয়? শিরা প্রসারিত হয়ে। এবং এই সাইনাস ভেনোসাসের মধ্য দিয়ে কি করে? হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তটা CO2, সেই CO2 বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে? এই হার্টের মধ্যে প্রবেশ করে। আচ্ছা তারপরে দেখো সাইনাস যে ভেনোসাস আমরা এখানে দেখলাম, সাইনাস ভেনোসাস দেখো তো চিত্রে কার সাথে যুক্ত থাকে? সাইনাস ভেনোসাস কার সাথে যুক্ত আছে? অলিন্দ। আচ্ছা অলিন্দ। তো অলিন্দ কিসের অংশ? অলিন্দ কিসের অংশ? হৃৎপিণ্ডের অংশ। তো অলিন্দ, এই যে সাইনাস ভেনোসাসটা হচ্ছে অলিন্দের সাথে যুক্ত। তো অলিন্দ তো তোমরা একটু আগেই বললা যে হার্টের দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা অলিন্দ একটা নিলয়। তাহলে অলিন্দ এবং নিলয় তো হার্টের প্রকোষ্ঠ, তাহলে হৃৎপিণ্ডের অংশ। আচ্ছা অলিন্দ দেখেন, এই যে অলিন্দ পেরিকার্ডিয়াল যে গহ্বর আছে, অলিন্দ পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে অবস্থিত। তো পেরিকার্ডিয়াল গহ্বর কাকে বলে সবাই একটু শুনে নেন। হৃৎপিণ্ড যে গহ্বরের ভিতর অবস্থান করে, সেই গহ্বরটাকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। হৃৎপিণ্ড যে গহ্বরের ভিতর অবস্থান করে, সেই গহ্বরকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। তো সেই পেরিকার্ডিয়াল গহ্বরের একটা অংশ আছে পৃষ্ঠীয় অংশ, আর আরেকটি হচ্ছে অঙ্কীয় অংশ। তো এই যে সাইনাস ভেনোসাস বা অলিন্দ যেটা, তারা হচ্ছে পৃষ্ঠীয় যে পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে অবস্থান করে। এবং আমরা যদি অলিন্দের যে প্রাচীরটা যদি লক্ষ্য করি, তাহলে অলিন্দের প্রাচীর থাকে পাতলা, থিন, ঠিক আছে? অলিন্দের প্রাচীরটা থাকে পাতলা আর নিলয়ের প্রাচীরটা থাকে পুরো। এবার দেখো নিলয় হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। যদি বলা হয় নিলয় কোথায় অবস্থান করে, নিলয় পেরিকার্ডিয়াল যে গহ্বর আছে সেই গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। কোথায় থাকবে?
কি ব্যাপার, আনমিউট হচ্ছে না কেন? তাহলে কি বললাম, নিলয় পেরিকার্ডিয়াল যে গহ্বর আছে সেই পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থান করবে, ঠিক আছে। এবং নিলয়ের প্রাচীরটা হচ্ছে পুরু। এখন নিলয়ের প্রাচীরটা কেন পুরু হতে হয়? কারণ নিলয় সংকুচিত হয়। সংকুচিত যখন হয় তখন নিলয়ের ভিতরে প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং এই চাপের মাধ্যমেই নিলয় কি করে, বিভিন্ন অংশে রক্তটা মানে সরবরাহ করে। তো এই কারণে নিলয়ের প্রাচীরটা পুরু হতে হয়, যার ফলে কি হয়, কোনো রকম অসুবিধা ছাড়াই নিলয় কি করতে পারে, বিভিন্ন জায়গায় রক্তটা সরবরাহ করতে পারে। এরপরে দেখি পরের অংশটা কি, যে নিলয়, দেখো এই যে নিলয় রক্তচাপ সৃষ্টি করে রক্তকে ফুলকাতে প্রেরণ করে। তাহলে যদি বলা হয় নিলয় রক্তকে কোথায় প্রেরণ করে, ফুলকাতে প্রেরণ করে। ফুলকাতে গিয়ে রক্ত কিসে, মানে কোন ধরনের রক্তে পরিণত হয়? অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। আমরা জানি হৃৎপিণ্ডের ভিতর যে রক্তগুলি থাকে সেগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন ফুলকায় যায়, ফুলকায় গিয়ে সেটি অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। তো এই ফুলকাতে প্রেরণ করার জন্য কি করে, নিলয় রক্তচাপ সৃষ্টি করে, রক্তচাপ সৃষ্টি করে রক্তকে ফুলকাতে প্রেরণ করে। আর এই যে দেখো অঙ্কীয় যে ধমনী, এরকম অঙ্কীয় যে ধমনী, অর্থাৎ অঙ্কীয় ধমনী এখানে খেয়াল করে এরকম দেখো একটু প্রসারিত হয়ে গেছে, এরকম একটু প্রসারিত হয়ে বাল্বের মতো গঠন করছে। যে আমাদের আগে, এখন যে আগে যে একটা বাল্ব ছিল না, অনেক আগে, ওই বাল্বগুলি কি হয়, প্রসারিত হয়েছে। দেখো প্রসারিত হয়ে কি করছে, এটা কিন্তু ধমনী। সাইনাস ভেনোসাসের ক্ষেত্রে বললাম শিরা, আর এই যে বাল্বাস আওর্টা যেটা, সেটা কিন্তু ধমনী। মনে রাখতে হবে কোনটা ধমনী আর কোনটা শিরা প্রসারিত হয়। তাহলে শিরা প্রসারিত হয়ে গঠন করছে কি, সাইনাস ভেনোসাস, আর ধমনী প্রসারিত হয়ে গঠন করছে বাল্বাস আর্টারিওসাস। আর্টারি শব্দের অর্থ হচ্ছে ধমনী, আর ভেনোসাস, ভেনো মানে ভেইন থেকে আসছে, তাহলে শিরা প্রসারিত হয়ে গঠন করে সাইনাস ভেনোসাস, আর আর্টারি বা ধমনী প্রসারিত হয়ে গঠন করে কি, বাল্বাস আর্টারিওসাস। তো এই যে অলিন্দ আর হচ্ছে সাইনাস ভেনোসাস থাকে পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে, আর নিলয় আর বাল্বাস আর্টারিওসাস এটা থাকবে অঙ্কীয় দেশে। এইগুলি কিন্তু মনে রাখতে হবে, এবং কোন প্রকোষ্ঠ নাম কি, তারপরে কোনটা কম পুরু, কোনটা অধিক পুরু, কোনটা রক্তচাপ সৃষ্টি করে, এই বিষয়গুলি কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে বুঝে না পড়ো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি পরীক্ষায় ভুল করবা। সেই জন্য মানে না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা, কিন্তু হাইড করে রাখবে না। আচ্ছা, এটি হৃৎপিণ্ড থেকে বের হয়। তাহলে এখানে বলছে হৃৎপিণ্ড থেকে কে বের হয়, এই যে এখানে বলা হলো বাল্বাস আর্টারিওসাস যেটা, সেটা দেখো যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে নিচের চিত্রে, সে কিন্তু হৃৎপিণ্ড থেকে বের হয়। বের হয়ে কি করে, মহাধমনী গঠন করে। অঙ্কীয় যে ধমনী, সেই ধমনী যে এখানে নলাকার যে অংশটা, এই যে এই অংশটা অঙ্কীয়, সেই ধমনী গঠন করে এবং রক্ত চলাচল এখানে নিয়ন্ত্রণ করে। তো যেটুকু পড়ানো হলো, এখন বলো যে কার অসুবিধা আছে এইটুকু বুঝতে, কারো কি কোনো প্রবলেম আছে? সবার আচ্ছা, রুই মাছের যে ফুলকার কথা বললাম, রুই মাছের ফুলকা কয় জোড়া জানো? না স্যার। 4 জোড়া। রুই মাছের ফুলকার সংখ্যা হচ্ছে 4 জোড়া। সেই কারণে এদের যে আমরা অ্যাফারেন্ট যে ব্র্যাঙ্কিয়াল ধমনীর কথা বললাম, সেই অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীও কিন্তু 4 জোড়া। এই নামগুলি সব মনে রাখতে হবে। তাহলে অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী, দেখো অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীও যেমন 4 জোড়া, আবার হচ্ছে কি ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীও কিন্তু 4 জোড়া। তাহলে হৃৎপিণ্ডের গঠন, তারপরে হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি, উপপ্রকোষ্ঠ কয়টি, এই জিনিসগুলি কিন্তু আমরা সব জানলাম। এইটা হচ্ছে বেসিক জিনিস। এইটুকু যে ভালো বুঝবে, নেক্সট ডেতে আমরা যখন পড়াবো সে কিন্তু পরের অংশগুলিও খুব বুঝবে, ভালোভাবে বুঝবে। এইগুলি না বুঝলে পরেরটা বুঝবে না। যেহেতু আজকে রক্ত সংবহনতন্ত্র পুরোটাই ছিল পড়ানোর কথা,
পুরোটা পড়ালে আশা করি আপনারা ভালোভাবে বুঝবেন না, এজন্য আমি বেসিক জিনিসগুলো আজকে শেখালাম। নেক্সট ক্লাসে আমরা কিন্তু সুন্দরভাবে বাকি অংশটুকু পড়াবো। আর আগামী পরশুদিন আপনাদের হাইড্রা অধ্যায় খুব ভালো করে পড়বেন, হাইড্রা অধ্যায় থেকে পরীক্ষা নেব, আবারও বলছে। হ্যাঁ, তো এখন যেটুকু পড়াইলাম সেইটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা না থাকলে বইটা বের করেন। এবার বইটা আমি দাগাই দেব, ঠিক আছে? আপনাদের যে বই, সেই বইতে বের করেন 96 পেজ। সবাই 96 পেজ বের করেন। জি স্যার, বের করেছি। আচ্ছা, আমি একটু বলে দিই, দেখেন। রক্তবাহিকা বিস্তৃত এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত এই তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। অর্থাৎ এই সংবহন তন্ত্রের মাধ্যমেই কি হয়, যে দেহের বিভিন্ন অংশে রক্তগুলি কি হয়, যে সঞ্চালিত হয়, অর্থাৎ রক্তটা পরিবাহিত হয়। এবং আমরা জানি রক্তের মধ্যে যে বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্য, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গুরুত্বপূর্ণ উপাদানগুলিও কিন্তু রক্তের সাথে প্রত্যেকটা কোষে কিন্তু পরিবাহিত হয়। আচ্ছা, তারপরে দেখেন রুই মাছের রক্তের রং হচ্ছে লাল। তো রুই মাছের রক্ত রস এবং রক্তকণিকা নিয়ে গঠিত। তো মানুষের যে রক্তকণিকা কয় ধরনের? মানুষের রক্তে কয় ধরনের কণিকা থাকে? 3 ধরনের। আর রুই মাছে থাকে 2 ধরনের, মনে রাখবেন। রুই মাছে হার্টের প্রকোষ্ঠ থাকে কয়টি? 2টি। মানুষের হার্টের প্রকোষ্ঠ থাকে কয়টি? 4টি। আচ্ছা, তারপরে যদি বলা হয় রুই মাছের যে রক্তের কণিকা কয় ধরনের? মানুষের কয় ধরনের? মানুষের 3 ধরনের। তো অনেক সময় কিন্তু উদ্দীপকের মধ্যে একটা রুই মাছ দিয়ে দিতে পারে, একটা মানুষের ছবিও দিয়ে দিতে পারে, দিয়ে বলবে উদ্দীপকে এ এবং বি এর সংবহন তন্ত্রের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় সেগুলি লিখো, 3 নাম্বার। তাহলে সেই জন্য আমি এগুলি পড়াই দিচ্ছি। তাহলে মানুষের যে রক্তকণিকা, সেখানে লোহিত রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, অনুচক্রিকা থাকে। তো রুই মাছের ক্ষেত্রে যে অনুচক্রিকা সেটা কিন্তু থাকে না। লোহিত রক্তকণিকা প্রায় ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। তো রুই মাছের যে লোহিত রক্তকণিকা রয়েছে তার রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। মানুষের লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে? না স্যার। না। শ্বেত রক্তকণিকা দেখতে অ্যামিবার মতো, এটা দাগ দেন। আমি যেগুলো বললাম রক্তকণিকা 2 প্রকার, তারপরে লোহিত রক্তকণিকার আকার কেমন, শ্বেত রক্তকণিকার আকার কেমন, এইগুলি সবাই দাগাই নেন বইটা। তাহলে শ্বেত রক্তকণিকা দেখতে অ্যামিবার মতো। আর প্রত্যেকটা, এখন যেটা বলবো, প্রত্যেকটা নিচে আলাদা দাগ দিবেন। হৃৎপিণ্ড আলাদা দাগ, ধমনীর নিচে আলাদা দাগ, শিরার নিচে আলাদা দাগ, কৌশিক নালিকা, এইগুলির সমন্বয়ে হচ্ছে কি রুই মাছের সংবহন তন্ত্র গঠিত। এই 4টা যে নাম 1 2 3 4, এই 4টার নিচে আলাদা দাগ দিয়ে পাশে লিখে নেন, বহুপদী কোশ্চেন আসে এগুলি দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন হৃৎপিণ্ড। আচ্ছা, তার আগে বলে দিই, যখন ডিসকানেক্ট হয়ে যাবে সবাই হচ্ছে আপনারা আইডিটা লিখে দিবেন। আমার যে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ, ওখানে সব ভবনের স্টুডেন্টরা আইডি লিখে দিবেন। আর আমি একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকে গিয়ে অবশ্যই পরীক্ষা দিবেন। এই লেকচারের উপরে 5টা বা 7টা এমসিকিউ থাকবে। আচ্ছা, রুই মাছের ফুলকা দুটির পেছনে না, এই যে তোমরা উপস্থিতিটা এটা দিবা, আমার পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপ আছে তোমাদের সাথে, সেখানে উপস্থিতি লিখবা। আর প্রতিদিনের মতোই যেভাবে পরীক্ষা দাও আজকের লেকচারের উপরে, সেই পরীক্ষাটা দিয়ে দিবা গুগল ফর্মে। ওকে স্যার। আচ্ছা, পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিণ্ড আবৃত থাকে। তাহলে রুই মাছের হার্ট যে আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম, দাগ দেন। অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা অলিন্দ, একটা নিলয়। এছাড়াও সাইনাস ভেনোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ রয়েছে। এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে যে সাইনাস ভেনোসাস কোনটিতে দেখা যায়, নিচের কোন জীবে সাইনাস ভেনোসাস দেখা যায়। ঠিক আছে, দিয়ে দিল হাইড্রা, দিয়ে দিল ঘাসফড়িং, দিয়ে দিল মানুষ, দিয়ে দিল রুই মাছ। তাহলে সাইনাস ভেনোসাস কোথায় দেখা যাবে? রুই মাছে। আচ্ছা, সাইনাস ভেনোসাস দেখেন, এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। পৃষ্ঠদেশে শব্দটা দাগ দেন, যে সাইনাস ভেনোসাসের প্রাচীরটা কেমন? পাতলা। এটা কোথায় থাকবে? পেরিকার্ডিয়াল যে গহ্বর রয়েছে সেই পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে, এবং সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। যদি বলা হয় সাইনাস ভেনোসাস কিভাবে সৃষ্টি হয়, সাইনাস ভেনোসাস
কি প্রসারিত হয়ে সৃষ্টি হয় বলেন একজন? সাইনাস ভেনোসাস কিভাবে সৃষ্টি হয় একজন বলেন? শিরা প্রসারিত হয়ে। আচ্ছা, ভেরি গুড, শিরা প্রসারিত হয়ে গঠন করে। আচ্ছা, এটি যদি কার সাথে যুক্ত থাকে? এটি যুক্ত থাকে কি অলিন্দের সাথে না নিলয়ের সাথে? সাইনাস ভেনোসাস এটা কি অলিন্দর সাথে যুক্ত থাকে না নিলয়ের সাথে? অলিন্দ। অলিন্দের সাথে। ভেরি গুড, পড়া শেষ। এরপরে অলিন্দ দেখেন, অলিন্দ থাকবে কি যে পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে না অঙ্কীয় দেশে? পৃষ্ঠদেশে। পৃষ্ঠদেশে। অলিন্দের প্রাচীর পাতলা না পুরু? অলিন্দের প্রাচীর পাতলা। হ্যাঁ, অলিন্দের এক প্রান্ত যুক্ত থাকে কার সাথে? সাইনাস ভেনোসাসের সাথে। অন্য প্রান্ত যুক্ত থাকে নিলয়ের সাথে। আপনারা চিত্রগুলি দেখে বেসিক বা জিনিসগুলি বুঝে বুঝে লিখবেন, বইতে যা আছে সেটাই লিখতে হবে তা কথা না, আপনি সুন্দর করে বেসিক জিনিসগুলি বুঝে বুঝে লিখবেন। এরপর আসলো ভেন্ট্রিকল। এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ, পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। এই প্রকোষ্ঠের প্রাচীর পুরু, মাংসল এবং সম্মুখে ভালভাস আর্টেরিয়াস উন্মুক্ত। আচ্ছা, ভালভাস আর্টেরিয়াস রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিয়াস নেই, তার পরিবর্তে ভালভাস আর্টেরিয়াস নামক একটি গঠন দেখা যায়। এটা হচ্ছে কি ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয় দেশ, তাহলে অঙ্কীয় দিকের যে ধমনী থাকে সেই ধমনী প্রসারিত হয়ে গঠন করে ভালভাস অ্যাওর্টা। এটা কি বোঝা গেছে? আচ্ছা, যদি বলা হয় হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠের নাম কি, অলিন্দ না নিলয়? এটা এমসিকিউ আসে। হার্টের বৃহত্তম যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠের নাম কি, অলিন্দ না নিলয়? হার্টের বৃহত্তম অলিন্দ। অলিন্দ এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, তো এখন দেখি হার্টে ভালভ থাকে তিনটা। হার্টে ভালভ থাকে কয়টা? তিনটা। 97 পেজে দেখেন লেখা আছে। হ্যাঁ, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা আর ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, আমি নাম থেকেই বুঝছি সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম অর্থাৎ অলিন্দের সংযোগস্থলে। সাইনাস ভেনোসাস আর অলিন্দের সংযোগস্থলে যেটা থাকে সেটি হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা অর্থাৎ অলিন্দ এবং নিলয় যেখানে সংযুক্ত হচ্ছে সেই জায়গায় থাকবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর লাস্টেরটা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা অর্থাৎ ভেন্ট্রিকল এবং বালবাস অ্যাওর্টা যেখানে যুক্ত থাকছে সেই জায়গায় থাকছে কি ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে যদি বলা হয় রুই মাছের হার্টে ভালভ থাকে কয়টি? ভালভ থাকে তিনটি। তাহলে আজকে যেটুকু পড়ানো হলো এটুকু কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, তাহলে এইটুকু ভালো করে শিখবেন। আর যার যেখানে অসুবিধা ক্লাসটা দরকার হলে আবার দেখে নেবেন, দেখার পরে আমাদের যে কমেন্টস বক্স আছে সেখানে লিখে দিবেন। চাইলে ক্লাসগুলি দেখে ইউটিউবে ওখানেও আইডিটা লিখে দিন। ঠিক আছে? তো ঠিক আছে, শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন। এখনই এটা কেটে যাবে লাইনটা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আইডিটা লিখে দেন মেসেঞ্জার গ্রুপে, সবাই আইডিটা লিখে দেন মেসেঞ্জারে। এখন আর একটা আছে সাগরে রয় না, সকাল থেকে ফোনটা নেয়।